আপনারা জানেন যে গ্রামীণ কল্যাণের 2004 থেকে 2017 সাল পর্যন্ত ইনকাম ট্যাক্স রীতিমতো জমা দিয়েছে এবং তাহা গৃহীত হয়েছে। সেটা ডেপুটি কমিশনার ডিসিটি থেকে আরম্ভ করে জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার হয়ে কমিশনার পর্যন্ত অ্যাপ্রুভড হয়েছে। এই অ্যাপ্রুভড হওয়ার পরে হঠাৎ 2017 সালে আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সেটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মাধ্যমে 5 এবং 6 বছরে 5টা ফাইল রিওপেন করে নিজেদের ইচ্ছামতোভাবে ওনারা ধরে দিয়েছেন এইখানে 100 কোটি টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে, এইখানে তোমাকে 666 কোটি টাকা দিতে হবে, এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাক্স, ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন। অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, তখন এই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে এসে রিট পিটিশন দাখিল করা হলো, কেন এই রিওপেন করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না। যেহেতু আমি ট্যাক্স দিয়েছি, এত বছর পর্যন্ত আমি ট্যাক্সটা 2004 থেকে 17 সাল পর্যন্ত সরকার কর্তৃক অনুমোদিত, হঠাৎ এমন কি কারণ ঘটলো যে আমার উপরে বিনা হিসাবে এসে বলল, তারই একটি মামলা হচ্ছে যে 666 কোটি টাকা ট্যাক্স নির্ধারণ করলেন। এই নির্ধারণটার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে এসে আমরা সেটাকে চ্যালেঞ্জ করলাম, কেন সরকারের এই আদেশটাকে, আপনার ট্রাইব্যুনালের এই আদেশটাকে অবৈধ ঘোষণা করা হবে না। এই মামলাটা যখন চলল, এই মামলাটা দীর্ঘদিন চলল, একবার আবার সেখানে পাঠালেন, সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে পাঠালেন। এই কোর্ট নির্ধারণ করে দিয়েছিলেন মিস্টার জাস্টিস খোরশেদ আলম সরকার, ওনার কোর্টে নির্ধারণ করে দিয়েছিলেন। তারপরে সেইখানে গত 4 তারিখ আগস্ট তারিখে 4 আগস্ট এই মহাবিপ্লবের একদিন পূর্বে মহামান্য হাইকোর্ট আমাদের শুনানি গ্রহণ করে মামলাটা জাজমেন্ট দিয়েছেন এবং আমাদের মামলাটা রুলটা ডিসচার্জ করে দিয়েছেন। করে দিয়ে অ্যাপিলেট, আপনার লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের যে আদেশটা সেটা বহাল রেখেছেন। আমরা সেখানে সেদিন সময় চেয়েছিলাম, বলেছিলাম দেশের এই পরিস্থিতি, আজকে বাসায় ফিরতে পারবো কিনা জানি না, চারিদিকে গণ্ডগোল, কিন্তু কোর্ট অনেক উৎসাহিত হয়ে নিজে এটাকে কোনো আমলে না নিয়েই উনি সেখানে জাজমেন্টটা দিলেন। তারপরে আমরা দেখতে পেলাম 8 তারিখে তিনি এই অর্ডারটাকে রিকল করার জন্য কজ লিস্টে দিলেন, সেটা চলতে থাকলো। তারপরে 29 তারিখে এসে উনি আগস্টে উনি এসে এটা রিকল করলেন। রিকল করার গ্রাউন্ডসটা তিনি দিলেন যে ওনার যে দ্বিতীয় সেকেন্ড জাজ, লার্নের সেকেন্ড জাজ, উনি এই কোর্টেরই ডিএজি ছিলেন এবং এই সরকারের পক্ষে এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুতরাং যেহেতু উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সুতরাং এই রায়টা ডিফেক্টিভ থাকবে, তাই উনি এটা রিকল করেছেন বলে ওনার জিনিস আদেশ দিলেন এবং মহামান্য চিফ জাস্টিসের কাছে মামলাটি পাঠালেন পুনঃ কোর্ট নির্ধারণ করার জন্য। তো এই মামলাটা কিন্তু এই জজ 6 মাস যাবৎ শুনলেন। 6 মাস যাবতই কিন্তু তিনিও জানেন, উনি সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না, এটা বিজ্ঞ কোর্টও জানেন। কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল। তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো, এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং জনগণের কাছে একটা ভুল মেসেজ গিয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি ক্ষমতার মাধ্যমে এইটা জাজমেন্টটাকে হয়তো উনি করেছেন। আসলে ঘটনাটা তা না, কারণ
আমরা তো এই জাজমেন্টের এগেনস্টে আপিল করার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছি যে আমরা সুপ্রিম কোর্টে আপিল করব। তো সুতরাং এই জিনিসগুলির মধ্য থেকে যেটা হলো সেটাও আমরা বিরোধিতা করলাম। এবং আপনারা জানেন যে অ্যান্টি কারাপশন যে মামলাটা আমাদের বিরুদ্ধে করেছিল সেটাও দেখা গেল 8 আগস্টে বিপ্লবের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর দেখা গেল 11 আগস্টে মামলাটা দুর্নীতি দমন কমিশন আমাদেরকে না জানিয়ে উইথড্র করে ফেলল। এবং একই তারিখে পূর্বতন সরকারের পিপি দরখাস্ত দিল মামলা উইথড্র করার জন্য, আবার একই তারিখে বিচারকও মামলা উইথড্র করে ফেলল। তো আমাদের প্রশ্ন হলো এই মামলা হাইকোর্টে পেন্ডিং, আমরা কোয়াশমেন্টে আসলাম, উনি জাজমেন্ট দিয়েছে, আমরা সার্টিফাইড কপি পাই নাই বলে আমরা আপিল করতে পারি নাই, লিভ টু আপিল করতে পারি নাই। তো আমাদের প্রশ্ন, যেই দুর্নীতি দমন কমিশন তদন্ত করে যাচাই বাছাই করে অভিযোগ পেয়ে উনি এফআইআর করলেন, এফআইআর দাখিল করার পর আবার ওনারা তদন্ত করলেন, সাক্ষী সবুত নিলেন, নিয়ে চার্জশিট দাখিল করলেন। চার্জশিট আমরা তার বিরুদ্ধে অভিযোগের চার্জশিট বাতিলের জন্য কোর্টে প্রার্থনা দিলাম, কোর্ট সেটা রিজেক্ট করে চার্জ গঠন করলো। তার বিপক্ষে আমরা হাইকোর্টে আসলাম। হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব নজরুল ইসলাম তালুকদার সাহেব এই মামলায় রুল পর্যন্ত দিলেন না, দীর্ঘ হিয়ারিংয়ের পর, যেখানে সমস্ত একটা সাধারণ মামলা রুল হয়, রুলও দিলেন না। উনি না দিয়ে মামলাটা খারিজ করে দিলেন, দিয়ে নিম্ন আদালতকে নির্দেশ দিলেন 1 বছরের মধ্যে মামলাটা নিষ্পত্তি করার জন্য। তারপরে এই মামলা সেখান থেকে আপনার উইথড্রয়াল হয়ে যায়। তাহলে কি দেখাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই কারণে মামলাটা উইথড্র হয়েছে। আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমরা আপিল করেছি, সুপ্রিম কোর্টও আমাদের একই প্রশ্ন তুলেছেন যে মামলা তো এখন জীবিত নাই, মামলাটা উইথড্র হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বললাম না, মামলাটা উইথড্র আইনত উইথড্র হয় নাই, কারণ যেই প্রক্রিয়ায় মামলাটা উইথড্র করা হয়েছে এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই, না করে এমনভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উইথড্র করা হয় সেভাবে উইথড্র করা হয়েছে। তা আমরা কমপ্লিট জাস্টিস চাওয়ার জন্য, যে যদি আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়, সেটার জন্য আগামী 25 তারিখ নির্ধারণ করেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।